15 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। ঐক্যমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত, জাতীয় নির্বাচনের আগে সনদের বিষয়ে গণভোটের প্রয়োজন দেখছেন না বিশ্লেষকরা। ডিজিটাল নিরাপত্তা আইনে তদন্তাধীন মামলা, সমস্ত দণ্ড জরিমানা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন, ডজন খানেক আইন সংশোধন। চানখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলায় সাক্ষ্য দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানালেন, সব আন্দোলনকারীকেই হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। গণতান্ত্রিক ধারা চালু রাখতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলেছেন তারেক রহমান। নির্বাচিত সরকার এলেই আসবে বিদেশি বিনিয়োগ, আশা আমির খসরু। এএফসি বাছাই পর্বের ম্যাচে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। বিপুল দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর স্টেডিয়াম পাড়া। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই জাতীয় সনদ। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে বিশেষজ্ঞগণ ও রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া অভিমতগুলো বিশ্লেষণ করে খুব শীঘ্রই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেয়া হবে। এদিকে রাষ্ট্রীয় সক্ষমতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলাদা করে গণভোট আয়োজনের প্রয়োজন দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, আলাদা করে গণভোট আয়োজনের খরচ ও প্রস্তুতি জাতীয় নির্বাচনের সমান। তবে এ নিয়ে মতভিন্নতা দূর করতে পারছেন না রাজনীতিবিদরা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 84টি বিষয়ে একমত হলেও জুলাই সনদ প্রশ্নে গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত ছাড়াই বুধবার শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের 8 মাস ব্যাপী দীর্ঘ আলোচনা। জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে চায় জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। অন্যদিকে বিএনপি সহ সমমনাদের আশঙ্কা, জাতীয় নির্বাচন বানচাল করতেই এমন দাবি তোলা হচ্ছে। এখন যে পার্লামেন্ট ইলেকশন হবে, এই পার্লামেন্ট ইলেকশনের আগে যদি কোনো ধরনের আবার ইলেকশনের একটা ব্যবস্থা করার জন্য কেউ কেউ বলেন, আমার মনে হয় সেটা পার্লামেন্টের ইলেকশনটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা দূরভিসন্ধি থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। আর as a nation, as a state, we cannot afford to have a 2 election one after another. গণভোট আয়োজন করতে যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট লাগবে, ঠিক আবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই লজিস্টিক সাপোর্ট থাকবে। কিন্তু নির্বাচনের দিন করলে অনেকগুলো সমস্যা আছে। নির্বাচনের দিন আপনার যে ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ থাকবে, তারপর হচ্ছে নির্বাচন যে সম্পূর্ণ হানাহানি মুক্ত কিংবা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলতে আমরা যেটা বুঝি যে কোনো ধরনের রক্তপাতহীন কিংবা ভোট দখল, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই এগুলো হবে না, তা তো আমরা জানি না। মানে একটা অস্থিরতা থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, নানা ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হয়। গণভোট সেক্ষেত্রে আমাদের ধারণা যে গণভোটটা আসলে মার খেয়ে যাবে যদি এইভাবে করা হয়। ফেব্রুয়ারির আগেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাকে চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। গণভোট আয়োজনের খরচ ও প্রস্তুতি বিবেচনায় আলাদা করে 2টি নির্বাচনের যৌক্তিকতা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের। গণভোট করা তো খুব আপনার সহজ বিষয় না, কারণ আপনি গণভোটে কি ইস্যু দিতে চাচ্ছেন এইটা ব্যাপক প্রচার করতে হবে বোধগম্য ভাষায়। আমার তো মনে হয় গণভোটে কয়েকশো কোটি টাকা খরচ হবে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায়। এটা তো কোনো দলের টাকা না, কোনো সরকারের উপদেষ্টা বা আমলাদের টাকা না, আপনার আমার সরকার সবার টাকা। গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন মোরালেস খরচ কাছাকাছি, বা যে পরিশ্রম নির্বাচন কমিশনের, তো সুতরাং এটা একদিনে হয় ভালো। কেন আপনি গণভোটটা আগে করবেন? কি প্রশ্নে করবেন? কি কারণে করবেন? গণভোটটা আপনি করেন যেদিন আপনি যদি করতেও চান, যেদিন আপনি জাতীয় সংসদ নির্বাচন করবেন সেদিন করেন, তাহলে একসাথে 2টা খরচ আমাদের কমে যাচ্ছে। আবার আমরা প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারছি। আর এর মধ্যে একটা লম্বা সময় নাগরিকরা পাচ্ছে, তারা সচেতন হয়ে উঠতে পারছে আসলে বান্ডেলের মধ্যে কী কী থাকছে। মানুষ তো এখনও 62টা ইস্যু সেভাবে সচেতন কিছু লোক ছাড়া যারা এর সাথে এঙ্গেজ, বাকিরা কেউ কিছু জানে না। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো একে অন্যকে ছাড় দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ স্বৈর শাসনের পর গণতন্ত্রে উত্তরণের পথ আরও সুগম করবে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা তদন্তাধীন মামলা প্রদত্ত সমস্ত দণ্ড জরিমানা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া আমানত সুরক্ষা অধ্যাদেশ সহ 5টি সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে শরিয়া ভিত্তিক একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়াও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, সিভিল কোড অর্ডিন্যান্স, 3 বিভাগের উন্নয়ন কর্তৃপক্ষ গঠন ও আয়কর আইন সহ ডজন খানেক আইনের সংশোধনী অধ্যাদেশ হিসেবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সহ ডজন খানেক আইন সংশোধন করে অধ্যাদেশগুলোর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদনের মধ্য দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া সমস্ত মামলা, দণ্ড ও জরিমানা বাতিল বলে গণ্য হবে। ফলে 4,500-এর বেশি মামলা খারিজের সাথে সাথে 1300-র বেশি আসামি দায় মুক্তি পাবেন। এছাড়া ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ খসড়ার অনুমোদনও দেওয়া হয়েছে। অনুমোদন হয়েছে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশও। উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তগুলো পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়। ডেটা ফিডিউশারি জিম্মাদার প্রক্রিয়াজাতকারীকে বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আদালত যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয় তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। এছাড়া আমানত সুরক্ষা অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করার মাধ্যমে শরিয়া ভিত্তিক একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এই মার্জার প্রক্রিয়ার প্রস্তাবিত নতুন ব্যাংকের মধ্যে হস্তান্তরকারী 5টি ব্যাংকের সমুদয় সম্পদ ও দায় সহ একীভূত হবে। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ নামে 3টি আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে দেয়া অধ্যাদেশেরও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। কাস্টমস আইন, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইন, আয়কর আইন ও সিভিল কোড অর্ডিন্যান্স খসড়ার অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণের দণ্ড, অনুমোদিত নির্মাণাধীন স্থাপনা অপসারণ ও এতে বসবাসকারীদের উচ্ছেদের বিধানও অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কয়েকজন সিনিয়র সাংবাদিক ছাড়া সারা দেশই নির্বাচনমুখী। আমরা তো দেখছি সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে। আমি যেটা কনফিউশন দেখছি ধরেন 2-1 তথাকথিত সিনিয়র জার্নালিস্টের মধ্যে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলন চলাকালে কর্মসূচি প্রত্যাহারে রাজি না হলে সব আন্দোলনকারীকে হত্যার নির্দেশ ছিল শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই নির্মমতার বর্ণনা তুলে ধরে পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা সহ জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। গুমে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার শুরু করাকে বিচার বিভাগের জন্য মাইলফলক বলেও মনে করেন সরকারের এই উপদেষ্টা। গালমান শফির রিপোর্ট। রাজধানীর চানখারপুলে স্কুল ছাত্র আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। মামলায় 19তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন উপদেষ্টা ও জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ। জবানবন্দিতে তুলে ধরেন কোটা আন্দোলনের সার্বিক প্রেক্ষাপট ও জুলাইয়ের গণহত্যার বর্ণনা। 5 আগস্টে সেই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম। সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় 3-4 ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই 2 জন নিহত হন এবং মোট শহীদ আনাস, ইয়াকুব সহ মোট 6 জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হত্যার নির্দেশ এবং আন্দোলন প্রত্যাহার করতে বারবার কিভাবে চাপ দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তারও বর্ণনা দেন আসিফ। 19 তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থায়
এটা করেছিল এবং পরবর্তীতে আয়নাঘর পরিদর্শনের সময় আমি এবং নাহিদ ভাই দুজনেই নিশ্চিত হই যে আমাদের দুজনকে আলাদা আলাদা কক্ষে সেখানে রাখা হয়েছিল। সেখানে আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক, সেটা দিতে সে সময় রাজি না হয় পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়। এদিকে গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আয়নাঘর, গুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা একটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। 16 অক্টোবর আবারও সাক্ষ্য দেবেন সরকারের এই উপদেষ্টা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ জেহাদ দিবস উপলক্ষে এক বাণীতে একথা বলেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ নাজিরউদ্দিন জেহাদ 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তমাখা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার। জানান, 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে জেহাদ পুলিশের বুলেটের শিকার হন, শাহাদাত বরণ করেন এই অকুতভয় ছাত্র নেতা। তার রক্তস্রোতের ধারা বেয়েই সে বছর সংগঠিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তারেক রহমান আরও বলেন, শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করে দেশি বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বিনিয়োগের সত্যিকারের পরিবেশ তৈরি হলে কোনো সমস্যাই থাকবে না। নির্বাচনী সরকার ক্ষমতা এলে জার্মানি সহ বিভিন্ন দেশের বিনিয়োগ বাড়বে। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের নেতাদের সাথে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক শেষে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বপূর্ণ। জনগণ কি চায় সেটাই বড় বিষয়। বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে সব রাজনৈতিক দলকে স্বাধীনতা দিতে হবে। জুলাই সনদ নিয়ে গণভোট বা সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের বাইরে কোনো আলোচনা হবে না। আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে বিএনপি। খসরু আরও জানান, দেশ ও জনগণের স্বার্থে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে বিএনপি। কূটনীতিকরা কে কার বাসায় বৈঠক করলেন সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না বলেও মন্তব্য করেন তিনি। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এর বাইরে কোনো আলোচনা নেই। যত ঐক্যমত শব্দটা কি ব্যবহার কি হয়েছে, ঐক্যমত কমিশন অর্থাৎ কি, যতটুকু ঐক্যমত হবে, যেটা ঐক্যমত হবে না আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশকে আগামী বাংলাদেশ কীরকম হবে, সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ যদি অন্যায়, অপরাধ ও হত্যাযজ্ঞ করে থাকে তার সেফ এক্সিট দরকার। নিরপেক্ষে ওই সরকার জনগণের পক্ষে কাজ করেছে, তাই এই সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। বুধবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের দুরাকুটি এলাকায় আমরা বিএনপি পরিবারের সহযোগিতার অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী প্রায় 3 যুগ ধরে পশু ছাড়াই স্ত্রীকে নিয়ে তেলের ঘাঁটি টানা মোস্তাকিমের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 2টি ব্যাটারি চালিত অটো ভ্যান ও আর্থিক সহায়তা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে গণতন্ত্র মঞ্চ। প্রথম ধাপে 140 আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে জোট। বিএনপির সাথে আলোচনার মাধ্যমে আসন বিন্যাসে সমঝোতা করবে 6টি রাজনৈতিক দলের এই মঞ্চ। গণতন্ত্র মঞ্চ জোট তৈরির চিন্তাও করছেন নেতারা। তাইমুর রশিদের রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মাঝে ভোটের মাঠে নতুন সব জোটের গুঞ্জন।
এমন বাস্তবতায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে গত 6 বছর আগে 6টি দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ এবার 300 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রথম ধাপে 140 জনের প্রার্থিতা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আমরা প্রথমত 300 আসনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী তালিকা আমরা বাছাই করব। 300 আসনেই আমাদের প্রার্থী থাকবে এবং 300 আসনের মধ্যে আজকে আমরা যে 140 আসনের প্রার্থিতা ঘোষণা করছি, বাকি আসনগুলির কথা আমরা ঘোষণা করব। কিন্তু আমরা আবার একইভাবে আসলে আরও যদি বৃহত্তর জোট যদি বিস্তৃত হয় কিংবা আরও বৃহত্তর জোট তৈরি হয়, আমরা সেই আসনগুলিকে আসলে সমঝোতার ভিত্তিতে এক ধরনের আমরা আসলে সমঝোতার ভিত্তিতে সেটা বৃদ্ধি করব অথবা কমাবো। সংবাদ সম্মেলনে জানানো হয় বিএনপির সাথে আলোচনা করে আসন বিন্যাস করার কথা। ছাড় দেওয়ার বিষয়টি নির্ভর করছে বোঝাপড়ার উপর। আমরা আমাদের বিএনপি সহ যুগপথের শরীরদের সাথে নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করব, কথাবার্তা বলবো। এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল আছেন, জোট আছেন, প্রগতিশীল গণতান্ত্রিক ধারার দল জোট আছেন, সবার সাথে আমরা আলাপ আলোচনা করব, কথা বলবো। আমরা নিশ্চয়ই কোথাও আসন সমঝোতা হবে, কোথাও একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি হবে। আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমাদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছি এবং এই প্রাথমিক তালিকা ভিত্তিতেই আমরা আমাদের জোট সম্প্রসারণ অথবা আমরা বৃহত্তর সংগ্রামে যে কোনো রাজনৈতিক সমঝোতার কৌশলের প্রয়োজন পড়ে সেই সব বিষয়ে বিবেচনা করব। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুধু সরকার বদলের আন্দোলন নয়, দেশ বদলের আন্দোলনও চালানো হবে। ক্ষমতার স্বপ্ন আমরা দেখছি, কেবল তাকে যথাযথভাবে ব্যবহার করে যাতে দেশটাকে বদলাবার কাজটা করতে পারি এবং সেই জন্যেই আমরা আমাদের মতো করে আমাদের কথা বলছি। কেবলমাত্র আসন বন্টনের কোনো প্রতিযোগিতা, কোনো আলোচনা এটার ভিত্তিতে আমরা সামনে অগ্রসর হতে চাই না। আমরা যাদের সাথেই কথা বলবো, আমরা কারোর সাথে কথা বলার ব্যাপারে রিজার্ভেশন রাখছি না, কিন্তু যাদের সাথেই কথা বলবো তাদেরকে বলবো আমরা এরকম একটা দেশের স্বপ্ন নিয়ে লড়াই করেছি। মানুষ এরকম একটা দেশের স্বপ্ন এখনও চোখের মধ্যে পুষে রাখে, বুনে রাখে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য যা যা দরকার। দেশ গঠনের পক্ষে যারা থাকবে তাদের সাথেই আসন বন্টনের বিষয়ে আলোচনা হবে বলেও জানান মাহমুদুর রহমান মান্না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল এশিয়ান কাপ বাছাই আজ রাতে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নতির পাশাপাশি স্বাগতিকদের টুর্নামেন্টে টিকে থাকার হোম ম্যাচটি জামাল ভুঁইয়ার কাছে ডু অর ডাই বিশেষ। 2027 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে খেলছে বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর। নিজেদের প্রথম 2 ম্যাচে ভারতের মাটিতে ড্র করলেও হোম ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরেছে লাল সবুজের দল। গ্রুপের 3য় স্থানে বাংলাদেশ। 2 ম্যাচে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে প্রথম ও 2য় স্থানে সিঙ্গাপুর ও হংকং। ঘরের মাঠে এবার জামাল হামজাদের প্রতিপক্ষ হংকং চায় না। গত 10 দিনে শিশুদের কঠোর অনুশীলনে প্রস্তুত করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। জামাল তপুদের সাথে প্রবাসী হামজা, সুমিত, জায়ানদের নিয়ে আক্রমণ থেকে রক্ষণে ভারসাম্যপূর্ণ দল বাংলাদেশের। ম্যাচের আগের দিন হংকংও ব্যস্ত সময় কাটিয়েছে অনুশীলনে। গ্রুপে এগিয়ে যেতে এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ তাদের। ফিফা র্যাঙ্কিংয়ে হংকং আছে 146-এ, বাংলাদেশের অবস্থান 184। দর্শক, বাংলাদেশ ও হংকং ম্যাচের সংবাদ সংগ্রহে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, স্টেডিয়াম এলাকার এখনকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে বলবেন, আর আজকের ম্যাচ নিয়ে দর্শকরা কি বলছেন? বাংলাদেশ হংকং ম্যাচ, এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচ, এই ম্যাচকে ঘিরে যে দর্শক উন্মাদনা, এটা আসলে এখনও রয়ে গেছে। কিছুক্ষণ পর খেলা শুরু হবে রাত 8টায়। এর মধ্যে একাদশ ঘোষণা হয়ে গেছে। এই একাদশে হামজা চৌধুরী ব্যতীত জামাল ভুঁইয়াও নেই, সমিত সোম, ফাহমিদুল্লাহ তারাও নেই। তো একমাত্র যে ক্রেজ হামজা চৌধুরী শুধু একাদশ আছে। তবে দর্শকদের যে উন্মাদনা আমরা যদি একটু দেখাই, যে আসলে এখন একটু পরে খেলা শুরু হবে। এখনও স্টেডিয়ামের যে 12 নম্বর গেট, এই গেটের সামনে দর্শকদের প্রচুর ভিড়। তারা আসলে অনেক দাঁড়িয়ে আছেন, টিকিট নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা ঢুকতে পারছেন না, কারণ 7টার মধ্যে আসলে গেটে ঢোকার যে নিয়ম, সেই নিয়ম এখানে কড়াকড়ি করার চেষ্টা করা হয়েছে। কারণ আমরা দেখেছি যে প্রচুর দর্শক গেটে 4 নম্বর গেটে অনেক
মানে গেটের দর্শকদের যা ঢল নেমেছিল এবং অনেক দর্শক হয়তো তারা বিনা টিকিটে, কেউ কেউ বলছেন বিনা টিকিটে বা কেউ কেউ বলছেন যে বাইরের দর্শকরা তারা ভেতরে প্রবেশ করেছে এবং এই কিছুটা বিশৃঙ্খলা, বেশ অনেকটাই, কিছুটা বলতে কম বলা হবে, অনেকটাই বিশৃঙ্খলা তৈরি হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে হিমশিম খেতে হয়। আসলে এক্ষেত্রে কিছু হুড়োহুড়ির মধ্যে থেকে অনেক দর্শক অনেক ভোগান্তি মানে সহ্য করে তারপর তারা ভেতরে ঢুকেছেন। তারা বাংলাদেশের একটা ভালো খেলা উপভোগ করতে চান এবং সেই জন্য তারাও অনেক এক্সাইটেড, উত্তেজিত যে খেলা দেখবেন। তবে যেটা হচ্ছে যে তাদের একটা যে বাফুফের যে অব্যবস্থাপনা, অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচে যেটা হয়েছিল সেই ম্যাচ থেকেও আসলে বাফুফে খুব একটা নিতে পারেনি, কারণ তাদের যে এখন যে দর্শকদের যে অভিযোগ যে টিকিটের যে সিস্টেম, এই সিস্টেমটা থেকে আরও আধুনিক ব্যবস্থাপনা, অর্থাৎ কিউআর কোড দিয়েও কিন্তু দর্শকরা ভেতর প্রবেশ করতে পারতেন, কিন্তু এই আধুনিক সিস্টেমগুলো করা না হওয়ার কারণে এখন দর্শকদের ভোগান্তি। আপনাকে ধন্যবাদ। শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি। জাতীয় প্রতীক হিসেবে শাপলা না মিললে ধানের শীষকেও প্রতীকের তালিকা থেকে বাদ দিতে হবে বলেছেন দলটির নেতারা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার দপ্তরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। বিকেল 3:40 এই বৈঠক শুরু হয়। আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এছাড়া ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তাদের শাপলা প্রতীক না দেয়া হলে আন্দোলন চালিয়ে যাবেন। শাপলা তাদের অধিকার, অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হোক এটা তারা চান না। এর আগেও শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেছে এনসিপি। যে আপনি যদি শাপলা না দেন তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে এবং সেই ব্যাখ্যাটা তাদেরকে দিতেই হবে, যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে উনি আছেন। আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যেটাকে রক্ষা করবেন, তাহলে তারা ধানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। এনসিপির নিবন্ধনটা শাপলার মাধ্যমেই হবে এবং শাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না। শ্রম কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, শিল্প কারখানার দুষ্ট শ্রমিকদের বিরুদ্ধে জেল জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিকের পাওনা না দিয়ে কোনো ব্যবসায়ী আরাম আয়েশে থাকবেন তা সহ্য করা হবে না। বিকেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা ও শ্রম অধিকার বিষয়ে আলোচনায় সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তাই শ্রম অধিকার নিশ্চিতে, দক্ষতা বৃদ্ধিতে, মানব সম্পদে বিনিয়োগ বাড়াতে হবে। ব্যবসায়ীদের প্রতিনিধি এবং এপেক্স গ্রুপের কর্ণধার সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, দেশের বেকার জনগোষ্ঠীর 29% গ্র্যাজুয়েট হলেও কারখানায় লোক পাওয়া কঠিন। বেশিরভাগই বিসিএস দিয়ে সরকারি চাকরি, কেউ ব্যাংকে, আবার কেউ বিদেশে চলে যাচ্ছে। জবাবে শ্রমিক নেতারা বলেন, যথাযথ মজুরি না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা। এ সময় শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের বিরুদ্ধে হওয়া মামলায় প্রায় 48,000 মানুষকে মুক্তি দেওয়া হয়েছে। রাজধানীর মালিবাগের মৌচাকে গতরাতে জুয়েলারি দোকান থেকে প্রায় 500 ভরি স্বর্ণ চুরি হয়েছে। এই ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা তদন্ত করছে পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত 3টার দিকে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে সংগঠিত হয় দুর্ধর্ষ এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোর চক্রের 2 জন সদস্য বোরখা পরে দোকানটিতে যায় এবং শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়। শম্পা জুয়েলার্সের মালিক জানান, তার দোকানে প্রায় 400 ভরি স্বর্ণালঙ্কার সাজানো ছিল। আরও 100 ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ এবং প্রায় 40,000 নগদ টাকা ছিল, যা লুট করে নিয়ে গেছে চোরেরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 15 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। ঐক্যমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত, জাতীয় নির্বাচনের আগে সনদের বিষয়ে গণভোটের প্রয়োজন দেখছেন না বিশ্লেষকরা। ডিজিটাল নিরাপত্তা আইনে তদন্তাধীন মামলা, সমস্ত দণ্ড জরিমানা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন, ডজন খানেক আইন সংশোধন। চানখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলায় সাক্ষ্য দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানালেন, সব আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
গণতান্ত্রিক ধারা চালু রাখতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলেছেন তারেক রহমান। নির্বাচিত সরকার এলেই আসবে বিদেশি বিনিয়োগ, আশা আমির খসরুর। এএফসি বাছাই পর্বের ম্যাচে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। বিপুল দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর স্টেডিয়াম পাড়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।